সুপ্রিম কোর্টে আজ এসআইআর এর যে মূল মামলা সেই মামলার শুনানি ছিল সব্যসাচী সৈকত এবং পিটিশনে রীতিমতো বিরক্ত শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন, নাম বাদের পরেও যারা নিজেদের বৈধ ভোটার বলে দাবি করছেন তারা ওই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এসআইআর মামলায় এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। বিবেচনাধীন তালিকা নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নয়, এমনই নির্দেশ শীর্ষ আদালতের। জুডিশিয়াল অফিসাররা যে টেকনিক্যাল সমস্যার মুখে পড়ছেন সেই যাবতীয় সমস্যা কমিশনকে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং যাদের নাম বাদ পড়ছে তাদের সেই নাম বাদের উপযুক্ত কারণ জানাতে হবে। তবে জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুললে কিন্তু একেবারেই মেনে নেওয়া হবে না। আর এই বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ঠিক কি হলো আজ শীর্ষ আদালতে জেনে নিই। রাজীব চক্রবর্তীর থেকে আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, আজকে বাংলার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে রীতিমতো বলা যেতে পারে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। কারণ মামলার শুরুতেই সেখানে মানিকা গুরুস্বামী তিনি যে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের নথি গ্রহণ করা হচ্ছে না, এই প্রশ্ন শুনেই কিন্তু কার্যত খেপে যান এবং যে মামলা যে রুজু করা হয়েছে নতুন আবেদন, সেই আবেদনের বিষয়বস্তু নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সেখানে বলা হয় যে বিচার বিভাগীয় আধিকারিক যারা কাজ করছেন তারা ছুটির দিনেও কাজ করছেন, ভিন রাজ্য থেকে এসে কাজ করছেন, নানা অসুবিধা সত্ত্বেও কাজ করছেন। তা সত্ত্বেও তাদের সেই কাজ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই বলা ছিল বিচার বিভাগীয় আধিকারিকদের যা সিদ্ধান্ত সেটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মনে করতে হবে। এক্ষেত্রে প্রশ্ন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এর পাশাপাশি শুনানিতে মানিকা গুরুস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারা সওয়াল করেন যে এই আবেদন তাদের নয়, কিন্তু তাদের স্পেসিফিক কিছু আবেদন রয়েছে, বক্তব্য রয়েছে এবং সংবিধান অনুযায়ী সেটি শোনা উচিত। তারপরেই প্রধান বিচারপতিরা তাদের বক্তব্য শোনেন এবং সব কিছু শোনার পরে নির্বাচন কমিশনের বক্তব্যও শোনেন। আর তারপর যে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম নির্দেশে বলা হয়েছে যে এখনো পর্যন্ত যে 60 লক্ষ মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে, সেই তার মধ্যে 10,16,000 নাম নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই যে কমিটি, অর্থাৎ যে বিচারক বিভাগীয় আধিকারিকরা এবং নির্বাচন কমিশন। তাহলে সেক্ষেত্রে সেই তালিকা প্রকাশ করা হয়নি কেন? নির্বাচন কমিশনের উচিত প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের সঙ্গে কথা বলে সেই তালিকা প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এবং প্রথম এছাড়াও বলা হয়েছে যে এই অ্যাডজুডিকেশন লিস্টে থাকা নাম নিয়ে নির্বাচন কমিশন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ নিতে হবে। অর্থাৎ আজ থেকে কোনো তালিকা প্রকাশ বা থাকবেন কে থাকবেন না সেই বিষয়টি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। এবং যে সমস্ত বিচার বিভাগীয় আধিকারিকরা কাজ করছেন তাদের লজিস্টিক্যাল হেল্প, অর্থাৎ যা যা তাদের সাহায্য লাগবে এবং তাদের টেকনিক্যাল হেল্প, এছাড়াও তাদের লগ ইন পাসওয়ার্ড যা কিছু তারা সমস্যায় পড়েছেন তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। এবং এরপরেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে একজন নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই একের পর এক সুপ্রিম নির্দেশ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রাজীব, ধন্যবাদ তোমায়। আর এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আসুন শোনাই। যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদের যে অ্যাপিল করার আছে, সে অ্যাপিল করতে হলে সিইও একটা অর্ডার দিয়েছে, না ডিওর কাছে অ্যাপিল নয়, সমস্ত অ্যাপিল মার্ক করতে হবে সিইওর কাছে। সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস হাইকোর্টকে বলল ট্রাইব্যুনাল অর ট্রাইব্যুনালস তৈরি করতে, তাতে এক্স চিফ জাস্টিস থাকবে আর দুজন করে সিনিয়র জজ থাকবে। তারা যে অ্যাপিল হবে সে অ্যাপিলগুলোকে ডিসাইড করবে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপিলের পাওয়ার निस्संदेह जिसको रिजेक्ट करेगा उसका कारण क्या है, वो कारण जिसको रिजेक्ट करेंगे उसको पास भेजना होगा, उनको पास भेजना होगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।